আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য হিসাব বিজ্ঞান বইয়ের অবচয় থেকে আজকে আলোচনা করব। তো তার আগে বলবো, যদি আমার এই ভিডিও ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার এই অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। তো চলুন শুরু করি। অবচয়, ডিপ্রিসিয়েশন। তো অবচয় কাকে বলে এটা একটু আমরা ধারণা নেই, এর আগে আমরা যদিও জানি, তারপরে একটু আলোচনা করি। তো অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্যকে এর ব্যবহারিক জীবনকালের মধ্যে যৌক্তিক উপায়ে বন্টন করার প্রক্রিয়াকে অবচয় বলে। এই অবচয়ের জাবেদারা হচ্ছে কি, যে অবচয়ের জাবেদারা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটি হচ্ছে অবচয়ের জাবেদা, এটা আমরা পূর্বে থেকেই জানি। তো এই অবচয়ের জাবেদার ফলে প্রভাবটা আমাদের কি পড়বে? অবচয় হচ্ছে আমাদের একটি ব্যয় হিসাব, তাহলে অবচয়ের ফলে আমাদের কি হবে? ব্যয় বৃদ্ধি, ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অবচয় হিসাব ডেবিট, এর ফলে ব্যয় বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর পঞ্জীভূত অবচয় হচ্ছে ক্রেডিট, এর ফলে বিপরীত সম্পদ বৃদ্ধি, ফলে সম্পদ হ্রাস পায়। পঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। বিপরীত সম্পদ হিসাব যখন বৃদ্ধি পাবে তখন সম্পদ হিসাব কমে যাবে, ওই নির্দিষ্ট সম্পদ হিসাব কমে যাবে। এ হচ্ছে এর প্রভাব। তো অবচয় নির্ধারণের জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে থেকে আজকে আমরা দেখব ক্রমহ্রাসমান যে পদ্ধতি বা ডিক্লাইনিং বা রিডিউসিং ব্যালেন্স মেথড। তো এই পদ্ধতিতে অবচয় করার জন্য আমাদের কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা সহজে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে কোশ্চিন আসে, গাণিতিক যে প্রশ্নগুলো আসে, সেগুলো আমরা সহজে সলভ করতে পারবো। এখানে এক নম্বর বলা আছে, প্রতি বছর বহিমূল্য বুক ভ্যালু বা লিখিত মূল্য রিটেন ডাউন ভ্যালুর উপর অবচয় ধার্য করা হয়। 2, বহিমূল্য বা বুক ভ্যালুটা আমরা কীভাবে পাবো সেটা এখানে বলা আছে। বহিমূল্য বা বুক ভ্যালু বা নিট লিখিত মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে পঞ্জীভূত অবচয়টা আমরা বাদ দিলে আমরা বুক ভ্যালু পাবো বা লিখিত মূল্য পাবো। এখন প্রয়োজনীয় সূত্র এখানে আছে আমাদের, এই কটা সূত্র আমাদের মনে রাখতে হবে এবং সহজ আর কি। প্রথমে দেখে একটু জটিল মনে হবে, কিন্তু এগুলো সহজ মনে রাখা। তো চলুন দেখি। 1 নম্বরে বলা আছে, অবচয়ের হার দেওয়া না থাকলে আমেরিকান সূত্রটি হবে। যদি আমাদের অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে আমেরিকান যে সূত্রটি হবে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে, আর সমান 100%কে n দ্বারা ভাগ করব, অর্থাৎ ওই সম্পত্তির আয়ুষ্কাল কত, যদি 7 বছর হয় 7 দ্বারা ভাগ করব, 10 বছর হয় 10 দ্বারা ভাগ করব, করে 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা হার পাবো। 2 নম্বর বলা আছে, টিতম বছরের অবচয় ডিতে হচ্ছে ডিপ্রিসিয়েশন সমান সি গুণন আর ইন্টু 1 মাইনাস আর, এটাকে পাওয়ার করতে হবে আমাদের t-1, এটি হচ্ছে আমাদের পাওয়ার। এই লাল কালিতে যেটি লেখা আছে ব্র্যাকেট দিয়ে এর উপর পাওয়ার দিতে হবে t-1। তো ডি হচ্ছে ডিপ্রিসিয়েশন, সি হচ্ছে কস্ট হচ্ছে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, আর হচ্ছে রেট বা অবচয়ের হার, এন হচ্ছে মোট আয়ুষ্কাল হচ্ছে কত, এন হচ্ছে কি মোট আয়ুষ্কাল, আর টি হচ্ছে টাইম বা নির্দিষ্ট সময়, বিভি হচ্ছে বুক ভ্যালু, এসভি হচ্ছে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য, ডি হচ্ছে ডিপ্রিসিয়েশন বা অবচয়। এখানে লেখা আছে, এই যে আমরা যে বর্ণগুলো ইউজ করেছি সেই বর্ণগুলো দ্বারা কি বোঝাবে সেটা এই পাশে লিখেছি। তো টিতম বছরের অবচয় হবে, তাহলে 2 নম্বর টিতম বছরের অবচয় হবে ডি সমান সি গুণন আর ইন্টু 1 মাইনাস আর পাওয়ার t-1। আবার টিতম বছরের শেষে বহিমূল্য হবে, বুক ভ্যালু হবে কি বিভি, অর্থাৎ বুক ভ্যালু সমান সি গুণন 1 মাইনাস আর পাওয়ার টি। আবার 4 নম্বর বলা আছে, টিতম বছর শেষে পঞ্জীভূত অবচয় সি মাইনাস বিভি, অর্থাৎ কস্ট থেকে বিভি বুক ভ্যালু বাদ দেব। তো এখানে এই যে আমরা বর্ণগুলো ইউজ করেছি, এই বর্ণ দ্বারা কোনটা কি বোঝাবে সেটা এই পাশে লিখে রেখেছি। তো মূলত আমাদের এই 3টি যদি আমরা এই 4টি যদি আমরা মনে রাখি, এরপরের 2টি আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারবো। অর্থাৎ এই 2 নম্বর এবং 3 নম্বর, এই 2 এবং 3 নম্বর থেকে আমরা 4 এবং 2 এবং 3 থেকে আমরা 5 এবং 6 নাম্বার বের করতে পারবো। অর্থাৎ এখানে টিতম বছরের অবচয় বলতে বোঝায় এরকম যে একটা মেশিনের আয়ুষ্কাল হচ্ছে ধরো 7 বছর, তাহলে দ্বিতীয় বছর অবচয় কত হবে, দ্বিতীয় বছর শেষে অবচয় কত হবে, ওই দ্বিতীয় এই টি দ্বারা 2 বোঝাবে।
আবার এখানে বলা আছে এন দেওয়া আছে, এখানে একটি এন দেওয়া আছে যে এন, এই এনটা হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 7 বছর। মেশিনের যে আয়ুষ্কালটা হচ্ছে 7 বছর, সেই 7 দ্বারা এখানে ভাগ করব। কিন্তু ওই 7 বছরের মধ্যে যদি বলে যে পঞ্চম বর্ষের অবচয় কত, তাহলে এই পঞ্চমটাই হচ্ছে টিতম বর্ষ, সে কথা এখানে বলা আছে। তো এখন আমরা এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার যে দেখব, এটা হচ্ছে এই যে 2 নাম্বার বলা আছে যে টিতম বর্ষের অবচয় এত, এই ডি সমান এটা লেখা যায়। তাহলে সি সমান কত? যে টিতম বছরের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট মানে সি সমান আমরা কি লিখতে পাবো, যে সমান সমান এ পার সির সাথে এটা গুণ হয়ে আছে, এইটুকু গুণ হয়ে আছে, তাহলে এ পার যা কী হবে, এটা ভাগ হবে। সেটা এখানে দেওয়া আছে যে সি সমান সমান ডিপ্রিসিয়েশনকে যদি আমরা এই অংশ দ্বারা ভাগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম, যে টিতম বর্ষের বহিমূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয় করব আমরা। এই সূত্রগুলোতে 2 নম্বর এবং 3 নম্বরে যে সি এখানেও আছে, সি এখানেও আছে, তাহলে সিটা হচ্ছে কি ক্রয় মূল্য। যখন আমরা বুক ভ্যালু নির্ণয় করব বা ডিপ্রিসিয়েশন নির্ণয় করব, তখন এই কস্টের সাথে এগুলা গুণ করব, এই ক্যালকুলেশন করব, আবার করে আমরা গুণ করব, আবার কষ্টের সাথে এই ক্যালকুলেশন করে গুণ করব। তাহলে যদি সি বের করতে চাই, তাহলে যে ক্যালকুলেশন যেটা করব সেটা দ্বারা একে ডিপ্রিসিয়েশনকে ভাগ করব। আবার তৃতীয় বর্ষ যখন বহিমূল্য যদি আমরা এখানে দেওয়া আছে, যদি তৃতীয় বর্ষে কস্ট বের করতে চাই, মানে বহিমূল্য থেকে যদি ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আমরা এই যে এখানে সি আছে, তাহলে সি সমান সমান কী লিখবো, আমরা এই বিভিকে এই যে ক্যালকুলেশন করব আমরা এই ক্যালকুলেশন দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা অ্যান্সার পাবো। তো মূলত আমরা এই 2, 3 এটা যদি মনে রাখি, তার এই 2, 3 যদি মনে রাখতে পারি, তাহলে আমরা 5 এবং 6 নাম্বার সূত্র সহজে করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান দেখব। প্রথমে হচ্ছে 1 নাম্বার, এটা আমাদের গাণিতিক সমস্যা না, এই 1 নম্বর অনেকবার এসেছে তাই এখানে তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে অবচয় কোন ধরনের প্রক্রিয়া? অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। তো তারপরে 2 নম্বরে বলা আছে, তো 2 নম্বরে আছে আজিম লিমিটেড 1/1/96 তারিখে একটি মেশিন ক্রয় করে এবং 10% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। 31/12/99 তারিখে মেশিনের অবচয় 14,580 টাকা ধার্য করা হলো। মেশিনটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, এক নির্দিষ্ট সময় শেষে আমাদের অবচয় দেওয়া আছে, অবচয় এত টাকা ধার্য করছে, ধার্য করার ফলে আমাদের বলছে যে মেশিনটির ক্রয় মূল্য কত। তাহলে আমাদের এখানে 96-এর 1 তারিখে আমরা মেশিনটি ক্রয় করেছি, যার 10% হারে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করে। আচ্ছা, কোনো টাকা পয়সার পরিমাণ এখানে দেওয়া নেই, শুধু রেট দেওয়া আছে। তারপরে বলা আছে 31/12/99, 31/12/99, তার মানে কত বছর হচ্ছে, কত বছর হচ্ছে তাহলে আমাদের 96, 96, 97, 98, 99, মানে 4 বছর। তাহলে 4 বছর শেষে আমাদের 4 বছরের বেলায় আমাদের অবচয়টা আমরা ধার্য করেছি কত, 14,580 টাকা। আমাদের চতুর্থ বছরের অবচয় হচ্ছে 14,580 টাকা। তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমাদের অবচয় দেওয়া আছে, অবচয় থেকে আমাদের কী বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। অর্থাৎ এখানে কোন সূত্রটা প্রয়োগ করবো আমরা, এই যে এখানে এই যে 5 নাম্বার, তৃতীয় বছরের অবচয় থেকে ক্রয় মূল্য নির্ণয়। তাহলে অবচয় থেকে ক্রয় মূল্য নির্ণয়, অর্থাৎ এই যে 2 নাম্বার সূত্র অবচয়, এই অবচয়কে যদি আমরা এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ এই যে ক্রয় মূল্য যেটা আছে এটা যদি বের করতে চাই, তাহলে ডিকে অর্থাৎ ডিপ্রিসিয়েশনকে আমরা এই যে ক্যালকুলেশন আর ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি মাইনাস 1, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। তো চলুন দেখি, সি সমান সমান আমরা ক্রয় মূল্য নির্ণয় করবো, সি সমান সমান ডি ভাগ, মানে ডিপ্রিসিয়েশনকে ভাগ করব কি দ্বারা, আর ইন্টু মানে আর গুণন 1 মাইনাস আর, আর পাওয়ার আমরা কি দেব, পাওয়ার দেব হচ্ছে টি মাইনাস 1। তাহলে এখানে আমাদের ডিপ্রিসিয়েশন কত আছে, ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 14,580, আর আমাদের আর মানে হচ্ছে রেট আমরা
যে রেট দেওয়া থাকবে সেই রেটকে আমরা 100 দ্বারা ভাগ করে নিব। তাহলে একে 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 0.10 গুণন আমাদের এখানে 1 মাইনাস রেট হচ্ছে 0.10, আর এটার উপর পাওয়ারটা হচ্ছে কত? t-1। টি মানে কত বছর, তাহলে কত বছর আমাদের কততম বছরের কথা বলছে? আমাদের 96-এর এখানে লক্ষ্য করুন যে এই তারিখে আমরা কি করেছি, মেশিনটা ক্রয় করেছি এবং এই এততম বছরে গিয়ে আমাদের অবচয় দেওয়া আছে এত টাকা। এততম বছরে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে 96 থেকে আমাদের কত হচ্ছে? 96, 97, 98, 99, আমাদের 4 বছর। তাহলে 4 বছরে আমরা এখানে লিখব 4 পাওয়ারে -1। তাহলে এটা যদি আমরা এভাবে করি, 14,580 0.10, তারপরে হচ্ছে গুণন 1 মাইনাস এত মানে কি 0, এটা একবারে যদি আমরা লিখি 0.90, তাহলে এটা যদি আমরা মাইনাস করি 1 থেকে 0.90, আর 4 থেকে 1 মাইনাস হলে কত? 3। 4 থেকে 1 মাইনাস হলে কত? 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সরাসরি অ্যান্সার পাবো। তো এই ক্যালকুলেশনের জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর আমরা এভাবে লিখব, কত আমাদের এখানে আছে? 14,580-কে আমরা ভাগ করব কত? এটাকে ভাগ করব হচ্ছে 0.10 গুণন 0.90, এটার পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 3। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? অ্যান্সার 2 লক্ষ। এই যে ক্যালকুলেটর আমাদের অ্যান্সার আসলো কত? 2 লক্ষ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? সমান 2 লক্ষ টাকা। তাহলে এভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 2 লক্ষ। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? এই যে গ নাম্বার 2 লক্ষ। এভাবে আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ তৃতীয় বছরে যদি অবচয় এখানে দেওয়া থাকে তাহলে আমাদের ওই বছরে যদি মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখব 3 নাম্বার, ক্রমশমান যে পদ্ধতিতে একটি আসবাবপত্রের অবচয় ধরতে হবে যার ক্রয় মূল্য 4,000 টাকা এবং অবচয়ের বার্ষিক হার 5%। চতুর্থ বছর শেষে জমাকৃত অবচয় এবং আসবাবপত্রের অলিখিত মূল্য হবে যথাক্রমে, এখানে আমাদের দেওয়া আছে, আমাদের এইটা অ্যান্সার হবে, কিন্তু কীভাবে হবে সেটার ক্যালকুলেশন দেখব। তো আমাদের এখানে বলছে চতুর্থ বছর শেষে জমাকৃত অবচয়। তাহলে জমাকৃত অবচয় কত হবে? অবচয় হবে কি, আমাদের যে ক্রয় মূল্য থেকে যদি ওই নির্দিষ্ট বছরের বুক ভ্যালুটা, অলিখিত যে মূল্য আসবাবপত্রের সে অলিখিত মূল্যটা যদি আমরা বাদ দেই, মানে বুক ভ্যালুটা যদি বাদ দেই তাহলে আমরা জমাকৃত অবচয় পাবো। তাহলে আমরা এই নির্দিষ্ট সময় শেষে আমাদের অলিখিত মূল্য অর্থাৎ বুক ভ্যালু, আসবাবপত্রের বুক ভ্যালুটা কত হবে সেটা আমরা দেখব। যে আমাদের তৃতীয় বছর শেষে বহিমূল্য বা বুক ভ্যালু যে সূত্রটি এটি, আর যখন পুঞ্জীভূত অবচয় নির্ণয় করবো তখন কস্ট থেকে শুধু বুক ভ্যালুটা বাদ দেবো, বাদ দিলে আমাদের পুঞ্জীভূত অবচয় পাবো। তাহলে আমরা এই সূত্র প্রথমে ইউজ করব। তাহলে এখানে আমরা লিখব বিভি সমান বিভি মানে বুক ভ্যালু সমান কস্ট গুণন 1 মাইনাস r⁻t। এটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে আমরা বুক ভ্যালু নির্ণয় করার সূত্র। তাহলে এখানে সি হচ্ছে কত? কস্ট হচ্ছে কত? 4,000 টাকা। এই যে 4,000 টাকা, 4,000 টাকা হচ্ছে আমাদের কস্ট। তাহলে এখানে লিখব 4,000 গুণন
ওয়ান কত, ওয়ান মাইনাস আর কত 5%, 5% মানে এই যে পার্সেন্ট থাকবে তাকে 100 দ্বারা ভাগ করবো। 100 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 0.05। এটাকে আমার কততম বছর শেষে, চতুর্থ বছর শেষে, তাহলে চতুর্থ বছর হচ্ছে টিতম বছর, তার টির জায়গায় এখানে দেব 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আছে, 4000, 4000কে 4000 গুণন 1 মাইনাস 0.05 ব্র্যাকেট টু দি পাওয়ার কত 4 করলে আমাদের অ্যান্সার আসবে কত, 3258 টাকা 0.25। এটি আমাদের অ্যান্সার আসে। তাহলে 3258 টাকা, 3258 টাকা 0.25। এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় শেষে আমাদের হচ্ছে অলিখিত মূল্য বা বুক ভ্যালু, মানে যে মূল্যটা এখনো লেখিনি আমরা, সেটা হচ্ছে অলিখিত মূল্য। এই মূল্যটা আমরা লিখব। হ্যাঁ, আমরা চতুর্থ বছর শেষে এই মূল্যটা লিখব। তাহলে এটা এই 3258 টাকা অলিখিত মূল্য কোথায় দেওয়া আছে আমরা দেখি, এখানে দেওয়া আছে 3258 টাকা 03, অর্থাৎ এই যে 5-এর কারণে এখানে 2কে 3 ধরছে, 1 যোগ করছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বের করলাম। তাহলে এটা যদি বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার এটাই হবে। আর আমাদের যে অবচয়, মানে জমাকৃত অবচয় অর্থাৎ পুঞ্জীভূত অবচয় যদি বের করতে বলে তাহলে আমরা কি লিখব? পুঞ্জীভূত অবচয় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে কত, আমাদের কস্ট থেকে বিভি বাদ দেব। তাহলে কস্ট কত, কস্ট হচ্ছে কত 4000 টাকা থেকে এই টাকাটা আমরা বাদ দেবো, 3258 টাকা এত পয়সা আমরা বাদ দেব। তাহলে এটা থেকে যদি আমরা বাদ দিই, আমরা ক্যালকুলেটর ইউজ করব, মাইনাস কত, এই যে অ্যান্সার আছে এখান থেকে মাইনাস করবো কত 4000। তাহলে আমরা 741 টাকা 975, এটা এই যে 741 টাকা 97 এটা ধরছে। তাহলে এটা আমরা পুঞ্জীভূত হচ্ছে অবচয়, এই টাকা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এইভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মোটামুটি ওই সূত্রগুলোর মাধ্যমে আমরা এই অঙ্কগুলো নির্ণয় করতেছি। তারপরে দেখব 4 নাম্বার বলা আছে, 4 বছর আগে কলাতিয়া ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় কত 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 5000 টাকা। তখন থেকে এটি বার্ষিক 20% হারে ক্রমশমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে, আজ এটি 32,000 টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে? আমাদের 4 বছর আগে বলা আছে 1 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় কত 5 বছর, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত 5000 টাকা এটি ধরা হয়। আচ্ছা, এটি বার্ষিক অবচয় হচ্ছে কত 20% হারে ক্রমশমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে, আজ এটি 32,000 টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে এর জন্য আমাদের লাভ বা ক্ষতি আমরা কেমনে নির্ণয় করব? প্রথমে আমরা এই নির্দিষ্ট বছর শেষে আমরা বুক ভ্যালুটা নির্ণয় করব। তাহলে নির্দিষ্ট সময় শেষে আমরা বুক ভ্যালু আগে নির্ণয় করব, যে আমরা 4 বছর পরে যে বুক ভ্যালু হবে সেই বুক ভ্যালুটা আজকে আমরা নির্ণয় করব। তো বুক ভ্যালু নির্ণয় করার জন্য আমরা এখানে লিখব যে তৃতীয় বছরের বুক ভ্যালুটা কি হবে। হ্যাঁ, তাহলে বুক ভ্যালু হবে আমাদের বিভি সমান কি লিখবো আমরা? তাহলে তৃতীয় বছরের বুক ভ্যালুটা আমরা কীভাবে করব? এই যে আমরা বিভি সমান সি গুণন 1 মাইনাস আর টু দি পাওয়ার টি, এটি লিখবো আমরা। তাহলে বুক ভ্যালুটা হবে সি, আমাদের যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যর সাথে আমরা গুণ করে দেব 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে এখানে কস্ট হচ্ছে কত, কস্ট আমাদের এখানে বলা আছে, এখানে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত, ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের কস্ট,
1,00,000 টাকা, এর সাথে আমরা ক্যালকুলেশন 1 মাইনাস রেট হচ্ছে কত 20%, 20% মানে 20কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এত পাবো। আর এটাকে পাওয়ার করব কত টি হচ্ছে কত 4 বছর আগে, তাহলে আমাদের পাওয়ার হচ্ছে কত 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো, আমরা 1,00,000 গুণন ব্র্যাকেট 1 মাইনাস 0.20 ব্র্যাকেট এরপর হচ্ছে পাওয়ার কত 4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 40,960 টাকা। তাহলে এখানে আমরা পাবো কত 40,960 এই টাকাটা পাবো, মানে নির্দিষ্ট সময় শেষে, মানে 4 বছর শেষে আমরা আমাদের বইয়ে যে আসবাবপত্রের মূল্য থাকবে এটা হচ্ছে 40,000, এটা হচ্ছে কত এই 40,960 টাকা আমাদের কাছে ওই সম্পত্তির মূল্য হবে, হ্যাঁ 4 বছর শেষে। কিন্তু এই 40,000 এই টাকাটা আমরা এই টাকার সম্পদ আমরা বিক্রি করতেছি কত টাকায়, এই যে 32,000 টাকায়। তাহলে 32,000 টাকা যদি বিক্রি করি তাহলে আমাদের লস বা লাভ কত হবে, তাহলে কি ক্ষতি হবে নাকি লাভ হবে, তাহলে আমাদের ক্ষতি হবে। ক্ষতি কত হবে, আমাদের 40,000 টাকা আমাদের সম্পত্তির মূল্য ছিল 40,960 টাকা, সেখান থেকে আমরা 32,000 টাকায় সেই সম্পত্তিটা বিক্রি করছি, তাহলে আমরা কত আমাদের এখানে লস হবে 8,960 টাকা আমাদের কি হবে, আমাদের লোকসান হবে, এটা ক্ষতি। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে এই যে 8,960 টাকা এই যে ক নাম্বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ক্ষতি। তারপরে দেখব 5 নাম্বার। 5 নাম্বার বলা আছে 88,000 টাকা ক্রয় করা একটি যন্ত্র 7 বছর কার্যক্ষম থাকবে এবং উক্ত সময় পরে 4,000 টাকা বর্জ্য মূল্য হিসেবে পাওয়া যাবে, মানে এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু। আচ্ছা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব করতে গেলে প্রাক্কলিত হার কত হতে পারে, প্রাক্কলিত হার চাচ্ছে এখানে, মানে অবচয়ের হার নির্ণয় করতে বলছে। তো অবচয়ের হার নির্ণয়ের সহজ একটি পদ্ধতি হলো এখানে যে আমরা দেখেছি এর আগে যে অবচয়ের হার যখন নির্ণয় করব, আমরা রেট যখন নির্ণয় করব তখন আমরা এরকম একটা সূত্র দেখেছিলাম, 100%কে আমরা n দ্বারা ভাগ করব, একে 2 দ্বারা গুণ করব। তাহলে 100%কে আমরা 100%কে n দ্বারা ভাগ করলে কত বছর 7 বছর, তাহলে 7 দ্বারা ভাগ করব, করে এটাকে 2 দ্বারা গুণ করব, করলে আমরা হার পাবো। তো এর ক্যালকুলেশনটা এরকম যে 100কে আমরা কি করব, ভাগ করব কত 7 দ্বারা আর গুণ করব কত 2 দ্বারা, অর্থাৎ 28.57। তাহলে এখানে আমরা 28.57 এটা হচ্ছে আমাদের অবচয়ের হার, এটা হচ্ছে খ নাম্বার, এই যে 28.57 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সূত্রটা আমরা যে প্রথমে দেখেছিলাম, এই যে এই সূত্রটা, এই যে আর সমান সমান 100%কে n দ্বারা ভাগ করব আর 2 দ্বারা গুণ করব। আচ্ছা, তারপরে বলা আছে 6 নাম্বার, একটি ব্যবসা প্রতিষ্ঠান 3,20,000 টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী 25% হারে অবচয় ধার্য করতে হবে। 2 বছর শেষে অবশিষ্ট বই মূল্য কত হবে? তাহলে একটি নির্দিষ্ট সময় শেষে টিতম বছর শেষে বই মূল্য কত হবে, বিভি চাইছে এখানে। তাহলে এখানে দেওয়া আছে কত, আমাদের যন্ত্রটির ক্রয় মূল্য এত দেওয়া আছে। তাহলে বিভি সমান সমান আমরা কি জানি, আমরা এই যে একটি নির্দিষ্ট সময় শেষে টিতম বছরে বিভি সমান সমান জানি সি গুণন আমাদের এই যে সূত্রটা আমরা নির্ণয় করব, এই সূত্রটা হচ্ছে আমাদের এই যে টিতম বছর শেষে 3 নাম্বার যে সূত্র, বিভি সমান সি গুণন 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে এটা আমরা লিখব, তাহলে সি গুণন 1 মাইনাস আর টু দি পাওয়ার টি, এটি লিখব আমরা।
তার মানে এখানে সি হচ্ছে কস্ট ক্রয় মূল্য কত, এখানে অর্জন মূল্য হচ্ছে 3,20,000 গুণন এখানে হচ্ছে 1 মাইনাস, বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কস্ট হচ্ছে 3,20,000 গুণন 1 মাইনাস আর হচ্ছে রেট হচ্ছে কত পার্সেন্ট, রেট হচ্ছে 25%কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.25 পাবো, আর টু দি পাওয়ার হচ্ছে কত 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3,20,000 গুণন ব্র্যাকেট 1 মাইনাস 0.25 ব্র্যাকেট টু দি পাওয়ার কত 2 করলে ক্যালকুলেশন কত পাবো 1,80,000। তাহলে আমরা পাচ্ছি কত 1,80,000, 1,80,000 টাকা। তাহলে আমাদের নির্দিষ্ট সময় শেষে আমাদের বই মূল্য হবে কত, এই যে 1,80,000 টাকা, গ নাম্বার অ্যান্সার হবে ক নাম্বার, অ্যান্সার হচ্ছে এই গ নাম্বার 1,80,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখব, তারপরে দেখব 7 নাম্বার। 2010 সালে 1 জানুয়ারি তারিখে 30,000 টাকার একটি যন্ত্র কেনা হয় যার কার্যকারী আয়ুষ্কাল ইফেক্টিভ লাইফ হচ্ছে কত 15 বছর। আচ্ছা, 15% হারে ক্রমশাসন যে পদ্ধতিতে রিটেন ডাউন ভ্যালু মেথডে 2012 সালে 31শে ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবে জের কত। জমাকৃত অবচয় মানে হচ্ছে যে অবচয়গুলো জমা হয়ে জড়ো হয়েছে সবগুলো, সেগুলোর জের চাইছে, মানে পুঞ্জীবিত অবচয় চাইছে কত, মানে কোন সাল শেষে 2012 সালে 31শে ডিসেম্বর শেষে। তাহলে 2010-এর 1 জানুয়ারি থেকে 2012 31শে ডিসেম্বর পর্যন্ত কয় বছর হচ্ছে, 2010, 11, 12, 3 বছর। 3 বছরের পুঞ্জীবিত অবচয় চাইছে। তাহলে 3 বছর যদি পুঞ্জীবিত অবচয় চাই তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করব, এই যে আমরা পুঞ্জীবিত অবচয় জমাকৃত অবচয়ের পরিমাণ এখানে বের করতে হচ্ছে, তার পুঞ্জীবিত অবচয় একবারে আমরা বের করতে পারবো না। করব কি, আমরা প্রথমে বুক ভ্যালু বের করব। বুক ভ্যালু বের করার জন্য এই সূত্র ইউজ করব, করার পর সেটা কস্ট থেকে বুক ভ্যালুটা বাদ দেব, বাদ দিলে আমরা পুঞ্জীবিত অবচয় পাবো। তাহলে আমরা বুক ভ্যালু মানে ওই 2012 31শে ডিসেম্বরে আমাদের বুক ভ্যালু নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা, বিভি সমান সি গুণন 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এটা আমরা নির্ণয় করব ওই সূত্র দ্বারা। তাহলে বিভি আমরা নির্ণয় করব। তাহলে বিভি নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, আমাদের বিভি নির্ণয়ের সূত্র হচ্ছে বিভি সমান সমান সি গুণন 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে এখানে সি হচ্ছে কত, সি হচ্ছে কত 30,000 টাকা। তাহলে 30,000 টাকা, এই যে এটা সি, এটা হচ্ছে 30,000 টাকা গুণন সূত্রের 1 আর হচ্ছে রেট, রেট হচ্ছে কত 15%, এই যে 15%। তো 15% যদি রেট হয় তাহলে 15%কে 100 দ্বারা ভাগ করলে 0.15। আর আমাদের এখানে টি হচ্ছে টিতম বছর, কততম বছরে আমাদের চাচ্ছে, এই যে 2012 31শে ডিসেম্বর। 2012 31শে ডিসেম্বর হচ্ছে কত বছর, 2010 সাল থেকে 2012 পর্যন্ত আমাদের হচ্ছে কত 3 বছর। তাহলে এখানে টু দি পাওয়ার 3 দিব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত 30,000 গুণন ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 0.15 ব্র্যাকেট টু দি পাওয়ার হচ্ছে কত, টু দি পাওয়ার হচ্ছে 3 করলে আমরা পাচ্ছি 18,423 টাকা 75 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 18,423 টাকা, 18,423 টাকা 75 পয়সা। এটা হচ্ছে আমাদের বুক ভ্যালু, এটা হচ্ছে বুক ভ্যালু। মানে আমরা মানে এই 2012 সালে 31শে ডিসেম্বরের বই মূল্যে আমাদের যে যন্ত্রটা ক্রয় করেছিলাম, যে যন্ত্রটা, সেই যন্ত্রটার মূল্য হবে এত টাকা। তাহলে অবচয়, পুঞ্জীবিত অবচয় কত হবে, তাহলে মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হবে আমাদের, সমান আমরা যন্ত্রটি ক্রয় করেছিলাম
30,000 টাকা যন্ত্রটি ক্রয় করেছিলাম, সেখান থেকে আমরা এখন যন্ত্রটি অপচয় হতে হতে এত টাকা মূল্য আছে, তার মানে 18,423 টাকা 75 পয়সা এই মূল্য বর্তমানে আছে। তাহলে বাদ বাকিটা কী হয়ে গেছে, বাদ বাকিটা অপচয় হয়ে গেছে। তাহলে অপচয় কত টাকা হলো সেটা আমরা মাইনাস করলেই পাবো। তাহলে এত মাইনাস কত, 30,000 সমান কত, 11,576 টাকা 25 পয়সা। তাহলে আমরা এখানে লিখবো 11,576 টাকা 25 পয়সা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই যে এটা 11,576 টাকা 25 পয়সা এখানে ধরে নাই, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 11,576 টাকা 25 পয়সা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই। তো পরবর্তীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।